টাকা থাকলে কর দিতে হতো না, এখন সেটা 25,000 পর্যন্ত বাড়াইছে। বাজেট জীবনে আপনাকে কোনোদিন খুশি করেছে বা দুঃখিত করেছে? খুশি তো হয়, সিগারেট খোররা যদি পায় যে মদ যারা খায়, সিগারেট যারা খায়, তারা যে এটা দেখে যে ট্যাক্স শূন্য হয়ে গেছে, তোমরা তো খুব খুশি হয়। সেরকম তো হয় নাই কখন। উল্টা হয়েছে এখন, না, নিয়ম তো দাম তাই। বেড়ে এগুলা গেছে। তো আসলে এক ধরনের অতি বিলাসী পণ্য, এবং অতি ধনীরা এগুলা খেয়ে থাকে। না, আমি যে কিছু কিছু ব্যক্তিকে খুশি করতে পারে, কিন্তু না, কিন্তু এটা হয় না। এরকম ব্যক্তিদেরকে আমরা কখনো বাজেটে খুশি করি নাই আসলে। করে নাই, কিন্তু হয় আমাদের না। বাজেট কি কাউকে কখনো খুশি করেছে? আসলে যে দুর্নীতি একদল বাজার- লোককে করতো যারা কিনা ওই যে কালো টাকা আয় করেন, তাদের কালো টাকা সাদা করার একটা সাদা বিষয়। করার পদ্ধতি থাকতো, মাঝে মধ্যে তখন তারা বেশ খুশি গাড়ির হতেন। মধ্যে- কিন্তু কালো টাকা তো ওনারা এখানে রাখেনি নাই, সব চুরি করে নিয়ে গেছেন। এখন কালো টাকা বসে বসে খাচ্ছেন বিদেশে। সেটাই তো, সেই অর্থে বাজেটটা আসলে একটা রাষ্ট্র, আমরা পরিবার যদি চিন্তা করি, পরিবারের আয় ব্যয় নিয়ে নির্ভর, এখন কতটুকু হাওলাত করব, কতটুকু আর নিজের পকেট থেকে দেব। এখন সেই জায়গায় এসে আমি যেটা দেখতেছি, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করাটা একটা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। এখানে যেটা আমি 9.5% দেখলাম হয়ে গেছে। যে সরকার মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, এবং সেখানে বর্তমানে 9-এর উপরে, 9%-এর উপরে আছে। কখনো কখনো 10-এর উপরে উঠানামা এটা একটা করছে। বাজেটে বড় average। হওয়ার কারণে এই মুদ্রা সরবরাহ বাড়বে, যেহেতু বাড়বে, যে মূল্যস্ফীতি আরো বাড়বে। এটা হচ্ছে একটা বিরাট, হ্যাঁ, আপনি বেতন বাড়াবেন, এমনিতেই তো মানুষের পকেটে Right. টাকা দিয়ে দিচ্ছেন। এবং এটা যদি আরো হয় যে ঘাটতি মেটানোর জন্য যদি সরকার দেশীয় ব্যাংকগুলো থেকে যদি টাকা তুলে, স্বাভাবিকভাবে তুলতে হবে, তখন বেসরকারি খাতে বিনিয়োগটা আবার একটা চ্যালেঞ্জের মধ্যে পড়বে। এমনিতে ব্যাংকে টাকা নাই, সেই জায়গায় যদি আরো তোলে। আমানতকারীদের আমানত নিয়ে পালিয়ে গেছে কিছু লোক, আর এখন ব্যাংক সেই টাকা দিতে পারে না। আরেকটা বিষয় আমি আবার যেটা ব্যাংকে টানাটানিও হয়। আরেকটা বিষয় আমি যেটা দেখলাম, সেটা হচ্ছে ব্লক বরাদ্দ। এখানে এটা কিন্তু খুব সিগনিফিক্যান্ট একটা দেখতে পাচ্ছি। থোক বরাদ্দ আর কি। হ্যাঁ, 3 লক্ষ কোটি টাকা বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির প্রায় ৭৪,০০০ কোটি টাকা রাখা হয়েছে ব্লক বরাদ্দ হিসেবে, থোক যেটা আপনি বললেন। এবং কোনো প্রকল্প, মানে এই যে কোনো প্রকল্প ছাড়া উনি না, রেখে এটা দিল, হাতে রেখেছে, যাকে যেখানে খুশি যাতে দিতে যখন পারবে। থেকে দিবে। তার মানে হচ্ছে যে এটা রাজনৈতিক প্রভাব এবং অপচয়ের একটা বিরাট ঝুঁকি বেড়ে যায়। সো বাজেট তো আসলে সবাইকে আসলে যেটা বললেন আপনি, খুশি ওই করা, থোক বরাদ্দ থেকে করা। যেসব আমানতদারদের টাকা চুরি হয়ে গিয়েছে তাদেরকে দিলেই তো হয়। হ্যাঁ, তাতে আপনি একটু লাভবান হতে পারতেন, কিন্তু না, আপনার কোনো কথা, শোনেন, আমি একটা আপনার মজার কথা জিনিস চিন্তা বলি, করেন আর কি। যাদের আমানত চুরি হয়ে গিয়েছে সেটা ফেরত পেলে কিন্তু তারা লাভবান হয় না, তারা তাদের ক্ষতিপূরণ পায়। ক্ষতিপূরণটা তো হবে। ক্ষতিপূরণ পায়। লাভবান হচ্ছে তারা যারা চুরি করে নিয়ে গিয়েছে। যাক, সার্বিকভাবে এটা একটা আধুনিক বাজেট সবাই বলবে। আর শিক্ষা ক্ষেত্রেও একটা বড় ইয়ে হয়েছে, 2% বাড়িয়েছে। তাহলে এদিক থেকে সামাজিক বন্ধন, যেগুলো কি জানি, সামাজিক প্রতিরক্ষা, সুরক্ষা। সোশ্যাল সেফটি নেট, সেগুলোতেও একটা বড় ধরনের বাজেট আছে, ফ্যামিলি কার্ড সহ অন্যান্য জায়গাগুলোতে। তারপরে প্রাথমিক স্তরে একটু কমাইছে, 3 লক্ষ, আগে 3.5 লাখ টাকা পর্যন্ত ইয়ে ছিল, আপনার টাকা থাকলে কর দিতে হতো না, এখন সেটা 25,000 পর্যন্ত বাড়াইছে। আর বুড়াবুড়িদের জন্য আরেকটু বাড়াইছে, 4,25,000 করছে বুড়াবুড়িদের এই টাকা থাকলে, মানে 65 বছরের উপরে গেলে। 65 বছর। নারীদের জন্য কিন্তু অনেক সুবিধা আছে। নারী সহ, নারীদের জন্য বেশ ভালো সুবিধা এখানে রয়েছে। নারী সহ আছে। আর এই আর কি, নারী এবং 65 বছর বেশি বয়সী করদাতারা আগামী 2 অর্থ বছরের জন্য, মানে এইবারই প্রথম 2 বছরের জন্য কর ফিক্স করে দিয়েছে। নারী এবং 65 বছরের বেশি বয়সী ভালো করদাতার একটা জন্য জিনিস, তবুও। করমুক্ত আয় সীমা 4,25,000 টাকা। মুশকিলটা হচ্ছে 65 বছর উপরে গেলে তো মানুষের আয় এমনিতেই কম হয়, 4,25,000 রিচই তো করবে না। তো এতে তো আসলে খুব একটা কিছু আসে যায়। এবং ফ্রিল্যান্সারদের আবার ছাত্রদের জন্য একটা হচ্ছে 1 টিচার 1 ট্যাব প্রকল্প, বিনামূল্যে ওয়াইফাই এবং কারিগরি শিক্ষার উপর জোর দেওয়া হয়েছে।